ক্লাস 11 তোমাদের কদিন একটু ডিস্টারবেন্সের জন্য আমি ক্লাস নিতে পারিনি। এইচএসের খাতা বা তার আবার স্কুল নিয়ে চলছিল বলে। যাই হোক, তোমাদের আমি ভাইরাস চ্যাপ্টার শুরু করব। এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরিস্থিতিতে ভাইরাস ক্লাসটা কেন নিচ্ছি তোমাদের, কারণ ভাইরাস সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা যেহেতু তোমাদের সিলেবাসেরই অন্তর্ভুক্ত পড়তে হবে। এটা যদিও ট্যাক্সোনমির একটা পার্ট। তোমরা যেখানে দেখবে ছত্রাক শেষ হচ্ছে তারপরে তোমাদের ভাইরাস আছে, এটা হচ্ছে তোমাদের 3.6-এ পাবে ভাইরাস। পেজ নাম্বার নিয়ার অ্যাবাউট ওই 150-150 কাছাকাছি থাকবে। তোমাদের একটু খুঁজে নিও যে ভাইরাস চ্যাপ্টার থেকে আমাদের অনেকগুলো জিনিস মেটেরিয়ালস অলরেডি আমি তোমাদেরকে সেন্ড করে দিয়েছি। 3টে ভাইরাসের গঠন স্ট্রাকচার ওটাই সিলেবাস আছে তোমাদের, আর 2টো ভাইরাসের জনন পদ্ধতি আছে। যাই হোক, তার আগে ভাইরাস সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন আছে এবং ভাইরাসের কিছু গঠন বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আলোচনা করব। আর এখন পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে তোমাদের চলছে যে করোনা ভাইরাস, যে কোভিড-19 নামকরণ করা হয়েছে তার। তা সেই সকল ভাইরাস, যারা ভাইরাসের যে গঠন স্ট্রাকচার কীরকম হয়, তারা কোথায় থাকে, তাদেরকে দেখতে কীরকম হয়, তাদের জেনেটিক টাইপস কী প্রকৃতির, আর আমাদের মানব শরীরে বা অন্যান্য প্রাণীর শরীরে বা উদ্ভিদের শরীরে কীভাবে তারা ক্ষতি করে, তা সেই সব নিয়েই তোমাদের ভাইরাস চ্যাপ্টার আলোচনা করা আছে এবং ভাইরাসেরা কী করে জনন পদ্ধতি সম্পন্ন করে। তা যাই হোক, তোমাদের অ্যাকচুয়ালি ভাইরাস শুরু করার আগে আমি একটু মনে করাবো, তোমাদের ক্লাস 10-এ যখন তোমাদের পড়েছিলে বা ক্লাস 9-এতে পৃথিবীর উৎপত্তি ক্রমবিবর্তন অর্থাৎ হ্যালডেন ওপারিনের মতবাদ। হ্যালডেন ওপারিনের মতবাদ পড়তে গিয়ে সেখানে একটা প্রোটো ভাইরাসের কথা বলেছিলে। প্রোটো ভাইরাস, এই প্রোটো ভাইরাসটা অ্যাকচুয়ালি কী ছিল, যে পৃথিবীতে প্রথম যখন প্রাণ সৃষ্টি হচ্ছিল তখন পৃথিবীতে সমুদ্রের জলের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল আর কিছু তৈরি হয়েছিল তোমার প্রোটিন। তো সেই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, মানে নিউক্লিক অ্যাসিডের চারদিকে একটা প্রোটিন আবরণ তৈরি হয়ে প্রথম তৈরি হয় প্রোটোভাইরাস। এই প্রোটোভাইরাস থেকেই ভাইরাসের উৎপত্তি হয় এবং পরবর্তী ক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে সেটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি ঘটেছে বলে মনে করা হয়। তাই এটা হচ্ছে ভাইরাসের বিবর্তনজনিত কীভাবে উৎপত্তি হয়েছে তার অনেকগুলো মতবাদ আছে। কেউ অকোষীয় মতবাদ বলছেন, যেটাই আমি বললাম, যে কেউ আবার এর জনন পদ্ধতি দিয়ে কিছু মতবাদ বলছেন যে পৃথিবীতে কীভাবে সৃষ্টি হয়েছিল। যাই হোক, এক কথায় ভাইরাস কথার অর্থ কী? তো ভাইরাস কথার এক কথার অর্থ হচ্ছে পয়জন। পয়জন মানে এক কথা হচ্ছে বিষ। অ্যাকচুয়ালি ভাইরাস ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে অপকারী, ক্ষতিকারক। তা সেই জন্য তাদেরকে বলা হয়েছে বিষ বা পয়জন। কিন্তু ভাইরাস দুটো, একটা ভাইরাস মানুষের জন্য উপকারী, যেমন তোমাদের টিটু ভাইরাস বা ফাজ ভাইরাস যেগুলো বলে, কারণ ব্যাকটেরিয়া ফাজকে ধ্বংস করে তারা আমাদের উপকার করে বলে তাদেরকে মানুষের জন্য উপকারী ভাইরাস হিসেবে বলা হয়। তো যাই হোক, এই ভাইরাস প্রথম কোথায় বা কে প্রথম লক্ষ্য করেছিলেন বা কারা প্রথম দেখেছিলেন? অ্যাকচুয়ালি সাধারণত ভাইরাসকে দেখা যায় খুবই ক্ষুদ্রাকৃতির, ব্যাকটেরিয়ার থেকেও ছোট। আর ভাইরাস সাধারণত 2 আর্মস্ট্রং ব্যাস সম্পন্ন যে সকল বস্তু দেখার জন্য মাইক্রোস্কোপ অর্থাৎ ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, 2 আর্মস্ট্রং রেজলিউশন সম্পন্ন, সেই সকল ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে এদেরকে কিন্তু দেখা যায় বা তাদেরকে গঠন বৈশিষ্ট্য দেখা যায়। তো যাই হোক, ভাইরাস কথার অর্থ জানলাম, ভাইরাসকে কোথায় দেখা যায়। আর ভাইরাসের সংক্রমণযোগ্য একককে বলা হয় ভিরিয়ন। ঠিক আছে, ভিরিয়ন টার্মটা খুব গুরুত্বপূর্ণ, যে ভিরিয়ন কি, সংক্রমণযোগ্য ভাইরাস কি বলা হচ্ছে ভিরিয়ন, অর্থাৎ যারা সংক্রমণ ঘটাতে পারে। তা যাই হোক, ভাইরাস হচ্ছে অ্যাকচুয়ালি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, যে কারণে 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বিজ্ঞানী হুইটেকার একে কোনো স্থান দেননি। এবং এদের যে জীবজ বৈশিষ্ট্য কী এবং জড় বৈশিষ্ট্য কী সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো যাই হোক, ভাইরাস প্রথম যারা দেখেছিলেন আমাদের টিএমবি ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছের পাতায় আক্রমণ সৃষ্টিকারী। তো তোমাদের বইগুলো একটু ফলো করবে, আমি বইগুলো থেকে একটু বলে দিচ্ছি। দেখবে যে 1892 খ্রিস্টাব্দে আইভানাসকে প্রথম এই তামাক গাছের টিএমবি ভাইরাস লক্ষ্য করতে গিয়ে দেখা যায় ব্যাকটেরিয়া ফিল্টার দিয়েও বেরিয়ে যাচ্ছে এবং কিছু তরল জাতীয় পদার্থ বা তরল পদার্থ যার মধ্যে কিছু ক্ষুদ্রাকৃতির বস্তুকে তিনি প্রথম দেখেন এবং তাদেরকে তিনি প্রথম ভাইরাস রূপে
অভিহিত করেন যে এটা অন্য কোনো বস্তু যেটা রোগ সৃষ্টি করতে সক্ষম। আর বেইজারিং এর পরবর্তী ক্ষেত্রে যেটা 1898 খ্রিস্টাব্দে প্রথম ভাইরাস নামটি সর্বপ্রথম প্রচলন করে। তা তোমাদের এখানে কিছু বিজ্ঞানীর নাম আছে যারা ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর একটা বিষয় এখানে বলে নিই, ভাইরাস সংক্রান্ত বিদ্যা অর্থাৎ যেখানে ভাইরাস নিয়ে শুধু আলোচনা করা হয় তাকে বলা হয় ভাইরোলজি। আর যারা এই সংক্রান্ত বিদ্যা নিয়ে বেশি রিসার্চ করেন তাদেরকে ভাইরোলজিস্ট বলা হয়। তা এই ভাইরোলজিতেই কিন্তু ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত আলোচনা করা হয়েছে। তো যাই হোক, একটা ভাইরাস তার যে গঠন বৈশিষ্ট্য, তার প্রথম এই ভাইরাসকে ক্রিস্টালাইজিং করতে পেরেছিলেন বিজ্ঞানী স্ট্যানলি, যিনি টিএমবি ভাইরাসকে প্রথম ক্রিস্টালাইজেশন করেন। এবং সাধারণত এটা জেনে রাখবে, ক্রিস্টালাইজেশন তোমাদের কেমিস্ট্রির একটা বিশাল পার্ট, মানে অ্যাকচুয়ালি কেলাসিতকরণ। যে কোনো সজীব বস্তুকে কোনো ক্লাসিত করা যায় না, কিন্তু নির্জীব বস্তুদেরকে ক্লাসিত করা যায়। তো সেই হিসাবে দেখা যায় যে ভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসিত করা সম্ভব, যেটা স্ট্যানলি করে দেখিয়েছিলেন টিএমবি ভাইরাসকে। তো যাই হোক, তোমাদের কিছু বিজ্ঞানীর নাম আছে এখানে, খেয়াল করবে পরবর্তী ক্ষেত্রে যে এগুলো একটু পড়বে, যেমন রবার্ট কক বা লুই পাস্তুর কী বলেছিলেন, আইভানস্কি কী করেছিলেন, বেইজারিং কী করেছিলেন, স্ট্যানলি, বডেন, হার্সেচেজ, যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয়। হার্সেচেজের পরীক্ষা আছে একটা, পরবর্তী ক্ষেত্রে তোমাদের পড়বে ব্যাকটেরিয়া পড়তে যে এদের ভিতরতে যে হার্সেচেজের পরীক্ষা, তারা দেখিয়েছিলেন যে ভাইরাসের ভিতরে ডিএনএ আছে, এটা প্রমাণ করেন তারা। লিন্ডেম্যান, যিনি লিন্ডম্যান পোলিওর টিকা আবিষ্কার করেন। ব্রেনার পিটু ভাইরাসের গঠন বর্ণনা করেন। তা এগুলো একটু শর্ট কোশ্চেন করার জন্য পড়ে রাখবে। তো যাই হোক, কমনলি একটা ভাইরাসের বৈশিষ্ট্য কীরকম হয়, তা সেই কমনলি বৈশিষ্ট্য আমি বলবো তোমাদেরকে ভাইরাসের বৈশিষ্ট্য। তা একটা আদর্শ ভাইরাসের গঠন বলার সময় আমি কমনলি বৈশিষ্ট্যগুলো বলে নেবো। তার আগে আমি কিছু কথা বলে নিই, ভাইরাসের প্রকৃতি কী। অ্যাকচুয়ালি ভাইরাস কী না, এটা অ্যাকচুয়ালি অন্তঃকোষীয়, সাধারণত এরা কোষীয় অবস্থায় যখন কোষের মধ্যে প্রবেশ করে তখনই কিন্তু এরা সজীব অবস্থা থাকে, কিন্তু কোষের বাইরে বহির্কোষীয় অবস্থায় এরা হচ্ছে মৃত। সেই জন্য এদিকে জীবজলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। তো যাই হোক, ভাইরাসের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কিছু তাদের একটা জিনোমিক বস্তু থাকবে, সেটা হয় হতে পারে আরএনএ অথবা ডিএনএ, অথবা আরএনএ ডিএনএ দুই হতে পারে। সাধারণত ডিএনএ অথবা আরএনএ থাকে, এবং ডিএনএ আরএনএ উভয়ই একসাথে খুব কম ক্ষেত্রে দেখা যায়। আর এই ডিএনএরা আবার ডিএসডিএনএ হতে পারে, ডিএসডিএনএ অর্থাৎ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, আবার এসএসডিএনএও হতে পারে অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএও হতে পারে। ঠিক আছে, তেমন একই রকমভাবে ডিএস আরএনএ হতে পারে, ডাবল স্ট্র্যান্ড আরএনএ। ঠিক আছে, আবার এসএস আরএনএও হতে পারে। তা কমনলি আমরা যেটা জানি যে ডিএনএটা সাধারণত হয় ডাবল স্ট্র্যান্ড, আরএনএটা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড, কিন্তু তার ব্যতিক্রমও ঘটতে দেখা যায়। ঠিক আছে, তা এগুলো হচ্ছে ভাইরাসের প্রকৃতি। তোমরা ভাইরাসের প্রকৃতিগুলো একবার প্রত্যেকে যে পয়েন্টসগুলো আছে, দেখবে 9টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্ট আছে, এগুলো একটু পড়বে। যে বহু বছর ধরে ভাইরাসকে কিন্তু এদের সক্রিয়তা বজায় থাকতে পারে, কারণ এরা তো অ্যাকচুয়ালি জীবদেহের বাইরে নির্জীব অবস্থা থাকে, যে কারণে এদেরকে আমরা বহুদিন ধরে এরা কিন্তু সংক্রমণ ক্ষমতাযুক্ত হয়ে থাকতে পারে পরিবেশে। আর আমরা এরপরেতে যেটা আলোচনা করবো, অ্যাকচুয়ালি ভাইরাসকে জীবজলের যে মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়, তাই আমরা সজীব বৈশিষ্ট্য কী কী দেখবো, নির্জীব বৈশিষ্ট্য কী দেখবো। খালি কিন্তু আমরা একটা ভাইরাসকে কেন তাদেরকে জীবজলের মধ্যবর্তী পর্যায়ের বৈশিষ্ট্য বলা হয় সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। তা আমরা কমনলি যেটা চলে আসবো যে একটা ভাইরাসের সজীব বৈশিষ্ট্য কী কী থাকে। তা সজীব বৈশিষ্ট্য মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু যে আমরা একটা জীবের বৈশিষ্ট্য বলতে গেলে যে আমরা জানি যে একটা জীব প্রজননে সক্ষম। তা ভাইরাস কিন্তু প্রজনন করতে পারে, অর্থাৎ একটা সজীব কোষের মধ্যে ঢোকার পর সে কিন্তু সজীবের মতনই আচরণ করতে শুরু করে, কিন্তু তার আগে সে নির্জীব থাকে। তাহলে যখন একটা কোষের মধ্যে সে প্রবেশ করে, কোষের মধ্যে প্রবেশ করার পর কোষের যে জিনোমিক বস্তু, তার মধ্যে তার জিনোমিক বস্তুকে মিশিয়ে দেয়। দিলে কী হবে না, সেই জিনোমিক বস্তুর সাথে নিজেদের জিনোমটাকেও রেপ্লিকেট করতে থাকে, অর্থাৎ তার সংখ্যা বৃদ্ধি ঘটাতে থাকে, এবং সেই সজীব কোষটাকে তাদের দেহ থেকে আবার অসংখ্য ভাইরাস বেরিয়ে যায়, অর্থাৎ প্রজনন করতে পারে। তো যাই হোক, এটা একটা হচ্ছে তার সজীব বৈশিষ্ট্য যে প্রজননের সক্ষম। আর যে কোনো ভাইরাসের আমরা কি বললাম, প্রথমেই হচ্ছে জিনোমিক বস্তু, অর্থাৎ তার যে কোনো আরএনএ অথবা ডিএনএ যে কোনো একটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ডিএনএ আরএনএ কোথায় থাকতে পারে আমরা জানি যে একটা সজীব বস্তুর মধ্যে ডিএনএ আরএনএ থাকতে পারে, কারণ নির্জীব বস্তুর মধ্যে কখনো ডিএনএ আরএনএ থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তা এদের দেহের বাইরে একটা প্রোটিন খোলক থাকে যার নাম ক্যাপসিড, তা সজীব বস্তুদেরই ক্যাপসিড থাকা সম্ভব। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে গেল। এরা কোষের মধ্যে প্রবেশ করার পর, ঠিক আছে, তারা কিন্তু
রোগ সৃষ্টি করতে সক্ষম, ঠিক আছে। এবং সাধারণত এদের এক কথায় বলা যেতে পারে যে পোষক কোষের রাইবোজোমকে ব্যবহার করে তাদের প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে নিতে পারে এরা। তা যে কারণে তাদের সজীব বৈশিষ্ট্য একটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বৈশিষ্ট্যের কথা বলবো, যেটা হচ্ছে এদের মধ্যে কিছু এনজাইমস থাকে, যেমন লাইসোজাইম থাকতে দেখা যায়। কারণ যখন এরা পোষক কোষের মধ্যে প্রবেশ করে তখন সেই লাইসোজাইমের দ্বারা এদের কোষপ্রাচীরকে গলি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়া নিউরামিনেডেজ থাকে। আচ্ছা, রেপ্লিকেশন করার জন্য যে হচ্ছে রেপ্লিকেট উৎসেচক থাকে। আচ্ছা, তারপর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে, রিভার্স ট্রান্সক্রিপশন করার জন্য, অর্থাৎ আরএনএ থেকে আবার ডিএনএ হওয়ার জন্য, ঠিক আছে। যখন ডিএনএ থেকে আরএনএ হয় সেটাকে রেপ্লিকেশন বলে। তাহলে সাধারণত এই ধরনের তাদের ডিএনএ আরএনএ গঠনকারী যে সকল বৈশিষ্ট্য থাকে, যে কারণে আমরা ভাইরাসকে সজীব বৈশিষ্ট্য বলতে পারি। নির্জীব বৈশিষ্ট্য কি ভাইরাসের? তা নির্জীব বৈশিষ্ট্য বলতে গেলে এরা কিন্তু জীবদেহের বাইরে জড়ের মতন আচরণ করে, অর্থাৎ এরা প্রজননে সক্ষম নয়, ঠিক আছে। তাহলে একটা ভাইরাস যদি দেখি আমরা, সে কিন্তু জীবদেহের বাইরে কোনো প্রকার প্রজনন করতে পারে না, অর্থাৎ সে কিন্তু পুরোপুরি কোষের ওপর নির্ভরশীল, যে কারণে তার প্রজনন হয় না। তাহলে সে কারণে সে কিন্তু আমাদের পুরোপুরি বলা যেতে পারে যে জড় বস্তুর মতো আচরণ করে। আর একটা কি না, এদের কোনো বৃদ্ধি ঘটে না। অর্থাৎ একটা ভাইরাস তার যে আকার আকৃতির বৃদ্ধি ঘটে সেটা হয় না, নিজেদের কোনো পুষ্টি সম্পন্ন করতে পারে না। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রথমেই বললাম যে বিজ্ঞানী স্ট্যানলি যেটা করেছিলেন, যে ভাইরাসকে কেলাসিত করতে পেরেছিলেন, অর্থাৎ ভাইরাস কেলাসিত করা সম্ভব। তা যে কারণে বলা যেতে পারে এগুলো তাদের হচ্ছে জড় বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আছে বলি ভাইরাসকে বলা যায় জড়। তাহলে এক কথা আমরা কি বললাম, যে একটা ভাইরাসের সজীব বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য, দুটোকে একসাথে যদি আমরা বলি তাহলে কি হলো, যে ভাইরাস জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বৈশিষ্ট্য। তা ভাইরাসের কিছু কমনলি বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পরে জানবো। তো তোমাদের বইটা খেয়াল করবে, আমি পরের জন্য বই ধরিয়ে আমি তোমাদের আলোচনা করছি, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। নাহলে কিছু খুঁজে পাবেন, আমি হয়তো মাঝখান থেকে কোনো একটা নিয়ে ডিসকাশন শুরু করে দেবো। তো যাই হোক, ভাইরাসকে জীবজলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন, এগুলো সব কিন্তু 2 নম্বরে প্রশ্ন হতে পারে, যেগুলো আমি আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে যে সকল কোষ আছে, তোমরা 9-এ পড়েছো, সব থেকে ক্ষুদ্রতম কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা, যেটা হচ্ছে 10 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। এটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ হিসেবে মানি। ভাইরাস কিন্তু এর থেকেও ক্ষুদ্রতম, অর্থাৎ একটা ক্ষুদ্রতম কোষ তার থেকেও ক্ষুদ্রতম মানে থাকে, আমরা তার কোষ বলতে পারি না। প্লাস একটা কোষের যেমনটা গঠন বৈশিষ্ট্য হয়, একটা নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে, এদের থাকে না। একটা কোষীয় অঙ্গাণু থাকবে, সেটা থাকবে না। একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হতে পারে, মানে স্বপ্রজননশীল নিজে নিজে হতে পারে, ভাইরাস নিজে হতে পারে না। আর ভাইরাসের দেহের মধ্যে আর অন্য কোনো বস্তুও কিন্তু থাকা সম্ভব না। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভাইরাসকে যদি কোনো কৃত্রিম মাধ্যমে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মিডিয়াম কালচারে রাখা হয়, তাহলে কিন্তু ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি ঘটে না, তাকে বাঁচিয়ে রাখা যায় না। তা এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তা এখানে একটা কথা বুঝতে পারছি, যে আমরা যে ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে, বা তোমাদের এই যে রোগ করোনা ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে, যে একটা জীবদেহের বাইরে কতক্ষণ বাঁচে। তা ভাইরাসদের বেঁচে থাকার ক্ষমতা কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, ঠিক আছে। কারণ এদের মধ্যে থাকে একটা নিউক্লিক অ্যাসিড, যে কোনো একটা আরএনএ অথবা ডিএনএ আর প্রোটিন। তা এটা কিভাবে তারা ছড়ায়, কিছু হয় এয়ারবর্ন হতে পারে, ড্রপলেট হতে পারে, ঠিক আছে, হাঁচি কাশির সাথে যে জলীয় কণাগুলো থাকে তার সাথে বেরিয়ে যেতে পারে। তা তারা কতক্ষণ এয়ারের মধ্যে বেঁচে থাকবে। আর সূর্যালোক এদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু পারে ইউভি রশ্মি পারে। অনেক সময় ইউভি রশ্মির জন্য অনেক ভাইরাস আবার মারা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যালোক কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর এদের তাপ সহনশীল ক্ষমতা অপরিসীম, পিএইচ মাত্রা ব্যালেন্স নিয়ন্ত্রণ করা অপরিসীম, ঠিক আছে, এদিকে মারা যায় না। তো যে কারণেই কিন্তু আমাদের ডিসইনফেক্টেন্ট যে সকল বস্তু আছে, যেমন তোমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছো বা সাবান দিয়ে হাত ধুচ্ছো, অ্যাকচুয়ালি পিএইচ ব্যালেন্স মেনটেন করি এদেরকে কিন্তু ধ্বংস করা সম্ভব, তাছাড়া সম্ভব না। তা বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে আবার এই তাপমাত্রাটা বিভিন্ন ধরনের হয়। তা যাই হোক, কেন অকোষীয় বলা হয় সেটা বললাম, যে মাইক্রোপ্লাজমার থেকেও ক্ষুদ্রতম এরা, ঠিক আছে। আর এরপরে যেটা চলে আসবো, যে ভাইরাসের উৎপত্তি কোথা থেকে ঘটেছে, তা সেটা তো আমি প্রথমে আলোচনা করলাম, যে এটা অকোষীয় মতবাদ আছে, পরজীবী মতবাদ আছে, প্রজনন মতবাদ আছে। আর তার থেকে গুরুত্বপূর্ণ যেটা হ্যালডেন ওপারিলের মতবাদ দিয়ে বললাম, প্রোটোভাইরাস থেকে নিউক্লিক অ্যাসিড, তা থেকে প্রোটোভাইরাস, তা থেকে ভাইরাস কীভাবে সৃষ্টি হয়েছে। আর ভাইরাস কোথায় অবস্থান করে, তোমাদের একটু বইগুলো ফলো আপ করো, যে ভাইরাস কিন্তু মাটি, জল, স্থল, বায়ু সব জায়গাতেই কিন্তু ভাইরাসের অবস্থান। আর উদ্ভিদের দেহের মধ্যে,
ফান, ছত্রাক, তাহলে বিভিন্ন প্রাণী তাদের দেহের মধ্যে, তা সমস্ত প্রাণীদের দেহের মধ্যেই বা উদ্ভিদের দেহের মধ্যেও কিন্তু ভাইরাস অবস্থান করতে পারে। আর আয়তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে তোমাদের। অ্যাকচুয়ালি ভাইরাসকে যদি ফিল্টার অর্থাৎ ব্যাকটেরিয়ার ফিল্টারের মধ্যে করা হয়, তো তার মধ্য দিয়েও কিন্তু এরা গলে চলে যেতে পারে। কলয়েডের পদার্থের মাধ্যমে এরা পরিস্রাবন এবং আলট্রা সেন্ট্রিফিউগেশন বা ইলেকট্রন নিরীক্ষণ যন্ত্রে পরীক্ষা করি এদেরকে কিন্তু আকৃতি আয়তন সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। আর সাধারণত বিভিন্ন আয়তনের ভাইরাস হয়, এদের মধ্যে কিছু ক্ষুদ্র হয় কিন্তু বৃহত্তম হয়। তো তোমাদের থেকে 3টে ব্লক করে আলোচনা করা যায়, প্রাণী ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, ফাজ ভাইরাস। তো 3টে কি বলি একটুখানি। প্রাণী ভাইরাস হচ্ছে প্রাণীদেরকে আক্রমণ করে, উদ্ভিদ ভাইরাস উদ্ভিদেরকে আক্রমণ করে, আর ফাজ ভাইরাস সাধারণত ব্যাকটেরিয়াফাজ এদেরকে আক্রমণ করে, মানে ব্যাকটেরিয়াদেরকে আক্রমণ করে। তা এদের মধ্যে সব থেকে প্রাণী ভাইরাসদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে তোমাদের রাইনো ভাইরাস, যেটা গবাদি পশু বা মুখের ক্ষত রোগ সৃষ্টি করে। তা এটাকে অ্যাকচুয়ালি আওসা রোগ বলা হয়। সাধারণত অনেক সময় গরুর পায়ে বা খুঁড়িতে ঘা হয়, তাহলে মারা যায়। আর এটা হচ্ছে 10 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। আর এরপরেই তোমাদের যেটা চলে আসবো, প্রাণী ভাইরাসের মধ্যে সব থেকে যেটা বড় সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া বা ভ্যারিওলা, যেটা বসন্ত রোগের ভাইরাস, সেটা 300 থেকে 350 ন্যানোমিটার হয়। উদ্ভিদ ভাইরাসের মধ্যে সব থেকে বড় হচ্ছে বিটিওলো ভাইরাস, 1250x40, ঠিক আছে। আর ফাজ ভাইরাসদের মধ্যে রয়েছে সব থেকে ক্ষুদ্রতম কলিফাজ, 5x174, ঠিক আছে। তা এগুলো পাবে তোমরা এই আকারে। আর ভাইরাসদের আকার, এরা গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ঘনকাকার হতে পারে, শুক্রাণুর মতন হতে পারে। তাদের একটা করে উদাহরণ তোমরা পড়বে, তার পাশে ছবিও দেখানো আছে, দেখবে। ভাইরাসদের শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেমন উদ্ভিদ ভাইরাসকে বলা হয় ফাইটোফাজিনি, মানে ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, তাহলে উদ্ভিদকে আক্রমণ করে বলে ফাইটোফাজিনি, যেমন টিএমভি, বিএমভি, পিএমভি। আচ্ছা, প্রাণী ভাইরাস হচ্ছে জুফাজিনি, জুমানি প্রাণী, যেমন বসন্ত ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস, মিজেল ভাইরাস। আচ্ছা, ফাজ ভাইরাস, যেগুলো ব্যাকটেরিওফাজদের আক্রমণ করে, যেমন T2, T4, T6 ইত্যাদি, T8। তো এদের মধ্যে আবার ভাগ আছে কলিফাজ, ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বলে নাম হচ্ছে কলিফাজ। সায়ানোফাজ, নীলাভ সবুজ শৈবালদেরকে আক্রমণ করে। মাইক্রোফাজ, মাইক্রো কথার অর্থই হচ্ছে ছত্রাক, ছত্রাকদেরকে আক্রমণ করে। অ্যাক্টিনোফাজ, অ্যাক্টিনোমাইক্রোটিসদের আক্রমণ করে। ফাইকোফাজ, শৈবালকে আক্রমণ করে। জাইমোফাজ, ইস্টকে আক্রমণ করে। জাইমেজ থাকে বলে ইস্টের আর একটা কথায় তোমার জাইমো কথাটা ইউজ করা হয়। তো যাই হোক, এগুলো গেল। আর ভাইরাসদের যে নিউক্লিয় বস্তু কী কী থাকে, তাহলে আরএনএ থাকতে পারে, ডিএনএ থাকতে পারে। তা আরএনএ যুক্ত ভাইরাসদেরকে বলা হয় রাইবো ভাইরাস, তার একটা উদাহরণ করবে, যেমন টিএমবি, বিএমভি ইত্যাদি। যেমন ডিএনএ যুক্ত ভাইরাসকে বলা হচ্ছে ডিঅক্সি রাইবো ভাইরাস। সেগুলো কী কী পড়ে তারা উদাহরণ দুটো একটা করলে, যেমন রেট্রো ভাইরাস, ঠিক আছে। আরএনএ ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ, আবার আরএনএ থেকে ডিএনএ হতে পারে। যেমন রসসার্কোমা ভাইরাস বা যেটা হচ্ছে অ্যাডিয়ান লিউকোমিয়া ভাইরাস, এলভি ইত্যাদি। প্রজননের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়, লাইটিক আর লাইসোজেনিক। তাহলে যে সকল ভাইরাসেরা লাইটিক পদ্ধতিতে প্রজনন করে তাদেরকে বলা হয় লাইটিক ভাইরাস, যেমন T2, T4, T3 ইত্যাদি। তো এগুলোর আমরা পদ্ধতিটাই পুরোটা পড়ব। লাইসোজেনিক ভাইরাস, যারা লাইসোজেনিক পদ্ধতি, যেমন ল্যামডা ফাজ ইত্যাদি। আচ্ছা, এরপরে আসবো আকৃতি, গোলাকার, দণ্ডাকার, আমরা তো আগেই বললাম। এরপরে ক্যাপসিড, অর্থাৎ এদের বাইরে যে প্রোটিন আবরণ থাকে, তা হেলিকাল হতে পারে। অর্থাৎ আকৃতি কেমন হয়, হেলিকাল হতে পারে, মানে সর্পিল আকারে যদি বিন্যস্ত থাকে তখন হেলিকাল। তাদের আবার দুটো হয়, নগ্ন হয়, আবার আবরণীযুক্ত হয়। মানে যদি ক্যাপসিডের বাইরে আবার একটা প্রোটিন আবরণ হয়, যেটাকে বলা হচ্ছে পেলপোমিয়ার, সেটা যদি থাকে তাহলে তাকে বলা হবে লাইপোভাইরাস। আর পলিহেড্রাল, বাইকোসাহেড্রাল আকৃতির হতে পারে, কেউ পেন্টামার হয়, কেউ হেক্সামার হয়, কাদের বাইরে আবার 20টা তল থাকে ত্রিভুজ আকৃতির, আমরা সেগুলো দেখবো পরে। আইকোসাহেড্রাল ভাইরাস যেমন নগ্ন ভাইরাস হতে পারে, যেমন 5-174, শুধু গ্লাইকোপ্রোটিন নির্মিত হতে পারে। হার্পিস ভাইরাস এই ধরনের হয়। জটিল ভাইরাস হয়, তাদের গঠন আকৃতি জটিল প্রকৃতির, যেমন আমাদের ফাজ ভাইরাস। আবার রাইবো ভাইরাস হয়, ঠিক আছে, যেমন ডিএনএ যুক্ত হতে পারে, তার ভিত্তিতেও ভাগ করা হয়েছে বললাম। আর বিজ্ঞানী হোমস পোষক দেহে বসবাস করছে তার ভিত্তিতে ভাগ করেছিলেন, তার ভিত্তিতে ভাগ করা হয়েছে। তা এরপরেই যেটা চলে আসবে একটা আদর্শ ভাইরাসের গঠন। তা আমি কমনলি তোমাদের একটা আদর্শ ভাইরাসের গঠন কীভাবে পড়বে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা আদর্শ ভাইরাস বলি, আমি একটা ছবি আঁকছি, চেষ্টা করবো এই ছবিটাকে ফলো আপ করতে।
এটা হচ্ছে নিউক্লিওয়েড, এটাকে বলা হচ্ছে ক্যাপসিড, প্রোটিন নির্মিত হলো ক্যাপসিড। এটাকে বলা হচ্ছে এনভেলাপ। আচ্ছা, এর বাইরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় স্পাইক বা ক্লক। তাহলে সাধারণত এই চারটে উপাদান থাকে। একটা হচ্ছে নিউক্লিয়েড থাকবে, সেটা ডিএনএ অথবা আরএনএ হতে পারে। তাদের আবার আকৃতি কীরকম হয় সেটা আমি আলোচনা করছি, ডিসকাশন করছি। তাহলে প্রধানত এই চারটে, আর এদের মধ্যে থাকে কিছু এনজাইমস মানে উৎসেচক। তাই এই প্রধান চারটে উপাদান কি কি সেটাকে বলে নিই। তাহলে মাঝখানে থাকে একটা নিউক্লিয়েড যেটা ডিএনএ অর আরএনএ। তাদের বাইরে দেখো প্রোটিন নির্মিত একটা আবরণ থাকে যাকে বলা হয় ক্যাপসিড। তা ক্যাপসিডের এক একটা একককে আবার বলা হয় ক্যাপসোমিয়ার। এগুলো খণ্ডে খণ্ড নিয়ে গঠিত হয়, প্রোটিন নির্মিত। তাদের বাইরে একটা খোলক থাকে, যেমন এনভেলাপ। এনভেলাপ মানে অ্যাকচুয়ালি খাম, আগেকার দিনে যে খামের মধ্যে চিঠি ভরে পাঠানো হতো তাকে এনভেলাপ বলে। তার মানে এর একটা লাইপোপ্রোটিন নির্মিত একটা আবরণ দ্বারা আবার আবৃত থাকতে পারে, তখন তাকে বলা হয় এনভেলাপ। ঠিক আছে। আর এর বাইরের দিকে থাকবে স্পাইক, কাঁটা। তা কিলক আবার দু ধরনের হয়, এইচ কিলক হয় আর এন কিলক হয়। এইচ কিলক আর এন কিলক দু ধরনের, একটা হিমাটোগ্লুটিনিন, একটা হচ্ছে নির্বামিনেটেজ। দু ধরনের কিলক থাকতে পারে। আর এদের মধ্যে কিছু এনজাইমস থাকে, তো এনজাইমসের কথা একটু আগেই বললাম, যেমন লাইসোজাইম থাকতে পারে। ঠিক আছে। তারপর তোমার নিউরামিনেটিজ, যেটা একটা উৎসেচক, কারণ এটা কিলকের ওপরেই থাকে এই উৎসেচকটা। আর রেপ্লিকেট উৎসেচকগুলো থাকবে, রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচক থাকবে। ঠিক আছে। তা এই ধরনের উৎসেচকগুলো থাকে। তা আমি তোমাদের বইটাকে একটু ফলো আপ করতে বলবো, যে যে জায়গাগুলো একটু বলছি একটু দাগ দেবে। তাহলে একটা আদর্শ ভাইরাসের গঠন কী কী? এক নম্বর হচ্ছে ক্যাপসিড, নিউক্লিয়েড। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাপসিড, এনভেলপ, স্পাইক, আর হচ্ছে উৎসেচক। এই পাঁচটা উপাদান নিয়ে একটা আদর্শ ভাইরাসের গঠন। এই আদর্শ ভাইরাসের গঠন বললে চিত্রটাকে ফলো আপ করবে সহজভাবে। আর এগুলো খুব ডিটেলস তোমাদের বইতে দেওয়া আছে। চেষ্টা করবে যদি 3 নাম্বার পরে একটা আদর্শ ভাইরাসের গঠন চিত্র সহ বর্ণনা করো, তাহলে তোমরা এত ডিটেলস লিখতে পারবে না। পয়েন্টসগুলো যেন ঠিক থাকে, সেখান থেকে শর্ট শর্ট করে কিছু জিনিসকে নিয়ে কাকে বলে আর তার একটা দুটো করে উদাহরণ দিয়ে তোমরা সেটাকে একটা ছোট নোট বানাতে হবে নিজেদেরকে। কারণ এগুলো সব নোট বানানো সবারই পক্ষে সম্ভব নয়। মানে এত নোট বানাতে গেলে তাহলে বই শেষ করতে পারা যাবে না। তো যাই হোক, যেগুলো বানাতে হবে বা যেগুলো বাড়াতে হয়েছে বাড়িয়েছি আমি, সেগুলো নোট দিয়েছি তোমাদেরকে ম্যাটেরিয়ালস। যেগুলো ছোট করতে হবে সেগুলো নিজেদেরকেই পড়ে নিয়ে ছোট করতে হবে। তো দুবার পড়ে নিলে দেখবে অটোমেটিক তোমাদের ছোট হয়ে যাচ্ছে। আমি বইটাকে তোমাদের একটু ফলো আপ করতে বলবো। দেখো ভাইরাসের গঠনে বলা আছে, ফার্স্ট পয়েন্টই আছে দেখো ক্যাপসিড। যদিও নিউক্লিয়েডটা আগে আমি আলোচনা করবো। তা নিউক্লিয়েড অ্যাকচুয়ালি কেন বলা হয়? আদর্শ নিউক্লিয়াস না হলে তাদেরকে নিউক্লিয়েড বলা হয়, শুধু একটা পেঁচানো ডিএনএ অথবা আরএনএ থাকে। তো যাই হোক, এখানেতে দেখো তোমাদের যে নিউক্লিয়েড অ্যাকচুয়ালি কি বলবো না, কেন্দ্র মধ্যস্থ যে জিনোমিক বস্তু। কারণ এদের ভাইরাসদের সাধারণত এটা হয় জেনেটিক আরএনএ থাকে, নন জেনেটিক আরএনএ থাকে না সাধারণত এদের। আর জেনেটিক আরএনএ কখন হয়? কারণ যখন ডিএনএর পরিবর্তে শুধু আরএনএ থাকবে তখনই তারা হচ্ছে জেনেটিক আরএনএ। তো যাই হোক, এদের ডিএনএ আরএনএ থাকতে পারে। তারা আবার কয় প্রকার হয় বলেছি, ডিএনএ ডিএস ডিএনএ হতে পারে, আরএস ডিএনএ হতে পারে, এসএস ডিএনএ হতে পারে, আবার ডিএস আরএনএ হতে পারে, এসএস আরএনএ হতে পারে, আবার কখনো পেঁচানো হতে পারে। তো সেখানটা একটু খেয়াল করবে নিউক্লিয়েডের পুরো জায়গাটা, যে ভাইরাসের ক্ষেত্রে ডিএস ডিএনএ, এসএস ডিএনএ, ডিএস আরএনএ, এসএস আরএনএ। তো এদের মধ্যে দেখো দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাসের একটা উদাহরণ বলা যায় T2 T4। একতন্ত্রী ডিএনএ যুক্ত ভাইরাস হচ্ছে কলিফাজেপটি অথবা 5x174। এটা ভাইরাসেরই নাম, স্ট্রেনের নাম। কারণ এটা একটা কথা মাথায় রাখবে, ভাইরাসের কিন্তু কোনো বিজ্ঞানসম্মত নাম হয় না। তার কারণ এরা হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত নয় বলে, বা ভাইরাস জীবজলের মধ্যবর্তী পর্যায়ের বলে ভাইরাসদের কিন্তু কোনো বিজ্ঞানসম্মত নাম হয় না। ঠিক আছে। যখন যে নামে দেওয়া যেতে পারে, যেমন 5x174, ভাবছে এটা ম্যাথামেটিক্যাল ব্যাপার, অ্যাকচুয়ালি এদের গঠন স্ট্রাকচারের ভিত্তিতেই নামটা দেওয়া হয়েছে। যাই হোক, একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে টিএমভি, আবার দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে রিও ভাইরাস। সাধারণত একটি মাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হতে পারে, আবার কখনো কখনো দুটো হতে পারে, কখনো কখনো বেশি হতে পারে। যেমন দুটো দেখা যায় রেট্রো ভাইরাসের ক্ষেত্রে 2 অণু আরএনএ থাকে, আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে 8টি স্ট্যান্ড থাকে, আরএনএ স্ট্যান্ড। আবার সিমিয়ান ভাইরাস 40-তে বা 5x174 এতে ভাইরাস হচ্ছে রৈখিক প্রকৃতির, কিন্তু সিমিয়ান ভাইরাস 40-তে আবার হচ্ছে কি হয়, চক্রাকার হয় ডিএনএ। আবার ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে
যখন তারা পোষক কোষে প্রবেশ করে তখন চক্রাকার, কিন্তু পোষক কোষ থেকে বেরিয়ে গেলে তারা আবার সিঙ্গেল। তা ভাইরাসের মধ্যে আবার নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, টেনে নিশ্চয়ই পড়েছো তোমরা। অর্থাৎ ডিএনএর মধ্যে যেটা প্রধান গঠন, অর্থাৎ এক কথায় নাইট্রোজেন বেস, একটা 5 কার্বনযুক্ত শর্করা, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই তিনটে একসাথে থাকলে তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তো এখানে প্রায় 2,50,000 নিউক্লিওটাইড বিপি থাকে, বেস পেয়ার থাকে। 10 থেকে কয়েক শত পর্যন্ত জানা গেছে জিন থাকতে পারে। তাই এটা হচ্ছে তাদের নিউক্লিয়েড। এরপরে চলে আসবো ক্যাপসিডের কথা, যেটা দেখো তোমাদের বলা আছে একদম নিউক্লিয়েডটার বাইরের দিকে যে প্রোটিন আবরণ, অ্যাকচুয়ালি এটা প্রোটিন আবরণ একটা। তা এদের প্রতিসাম্যতা দেখা যায় কেমন না, ক্যাপসোমিয়ারটা প্যাঁচানো হতে পারে, এদের সজ্জাক্রমের ভিত্তিতে ভাগ হয়, সর্পিলাকার হতে পারে, ঘনকাকার হতে পারে, বহুতলাকার হতে পারে। আমি তোমাদেরকে ষড়ভুজাকার এঁকেছি একটা। তা এরকম বিভিন্ন হতে পারে, পেন্টামার, হেক্সামার হতে পারে, যাই হোক 5টা 6টা দিয়ে হতে পারে গঠন। তা মূল বিষয়টা হচ্ছে এরা প্রোটিন নির্মিত একটা আবরণ, যার গঠনগত একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে এর গঠনগত একক ক্যাপসোমিয়ার। টিএমবি ভাইরাসের ক্ষেত্রে এই ক্যাপসোমিয়ারের মধ্যে 2.5% শর্করা থাকে, 2.5% অন্যান্য যৌগও থাকতে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন থাকতে পারে, রাইবোফ্লাভিন, বায়োটিন ইত্যাদি থাকতে পারে নিজেদের কাজের প্রয়োজনে। তা কাজ কি, অ্যাকচুয়ালি নিউক্লিয়েডকে রক্ষা করা হচ্ছে, এটা প্রধান কাজ। তা তোমাদের ক্যাপসিড-বিন ভাইরাসের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন নগ্ন ভাইরাস বলা হয়। তা এদের কি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ভাইরয়েড। তাহলে যদি ক্যাপসিড না থাকবে তখন সেই ভাইরাসকে বলা হবে, শুধু যদি নিউক্লিয়েডটা থাকে তখন তার নাম হচ্ছে ভাইরয়েড। যেমন পটাটো স্পিন্ডেল, যেটা হচ্ছে টিউবার ভাইরাস, ঠিক আছে, রাউস ভাইরাস ইত্যাদি হচ্ছে তোমার ভাইরয়েডের উদাহরণ। তা নিউক্লিয়েডের কথাও বললাম। তা বংশগতভাবে নিউক্লিয়েডের কাজ হচ্ছে বংশগতি, মানে প্রজননে সাহায্য করা। আর এরপরে চলে আসবে এনভেলাপ। তাহলে একদম ক্যাপসিডের বাইরের দিকে যে আবরণটা, যাকে বলা হচ্ছে এনভেলাপ। তা এনভেলাপের যে এরা কিন্তু প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হতে পারে, দুটোই থাকতে পারে এদের, শর্করা থাকতে পারে। তা এনভেলাপের একককে বলা হয় আবার পেলপোমিয়ার, ঠিক আছে। আর এনভেলাপযুক্ত ভাইরাসকে বলা হবে লিপোভাইরাস। এগুলো আন্ডারলাইন করবে, খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন পড়ে। আর যদি এনভেলাপ না থাকে তখন তাকে বলা হবে নগ্ন ভাইরাস, ঠিক আছে। এক কথায় নগ্ন ভাইরাস হচ্ছে এনভেলাপবিহীন ভাইরাস। আর উৎসেচকের কথা যেটা বললাম, যে নিউরামিনিডেজ, তারপর হচ্ছে ডিএনএ বা আরএনএ পলিমারেজ, আরএনএ ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইত্যাদি দেখা যায়। আর ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণের সার্থকতাটা হচ্ছে যেটা কি না, এরাই যখন কিন্তু আমাদের দেহে প্রবেশ করে, তারা কিন্তু প্রোটিনের সাথে যুক্ত হয়ে আমাদের দেহে প্রবেশ করতে সাহায্য করে। আর উৎসেচক থাকায় পোষক কোষের নিউক্লিক অ্যাসিডে প্রবেশ করাতে সাহায্য করে এই প্রোটিনগুলো। তো তোমাদের একটা পার্থক্য দেওয়া আছে, দেখবে ক্যাপসিড আর এনভেলাপের পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা কিন্তু করে নেবে তোমরা, ঠিক আছে। তা আমি এর সাথে আজকে আর একটা জিনিস তোমাদেরকে পড়াবো, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমি কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা একটু শর্টে বলে নেবো। তোমাদের কিন্তু যেটা নোট দিয়ে আছে তোমরা পড়বে, নিজেরা পড়লেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তা সেটা মেটেরিয়ালস দিয়েই কিন্তু বাড়ানো হচ্ছে অ্যাকচুয়ালি, তা সেটা কিন্তু ভালো করে পড়বে। তা আমি অ্যাকচুয়ালি এই যে ভাইরাসের গঠনটা দেখানো হচ্ছে আদর্শ ভাইরাসে, এই কটা জিনিসের ওপর বেস করেই কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠনে যাব। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি না, মানুষের ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টিকারী ভাইরাস কি বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অ্যাকচুয়ালি কী হয় ইনফ্লুয়েঞ্জা জ্বর, যে অনেক সময় আমরা কী হয় বর্ষার সময় জলে বৃষ্টিতে ভিজলাম, দেখবে হাঁচি কাশি শুরু হয়ে যায়, এগুলোই কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বা তোমরা নাম শুনে থাকবে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তো যে কোনো ফ্লু ধরনের রোগ মানেই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন টাইপস হয়, ঠিক আছে, সেই টাইপসের নাম বিভিন্নভাবে নামকরণ করা হয়, ঠিক আছে। তা সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার গঠন কীরকম সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠনে যেটা হবে কি না, এদের শুধু আকৃতিটা গোল হয়ে যাবে, ঠিক আছে, সে আকৃতিটা গোল আমরা দিয়ে বাইরে। এদের বাইরে কিলক থাকে, আমি দুটো কিলককে একটু অন্যভাবে এঁকে দেখাচ্ছি। একটা নিউরামিনিডেজ আর একটা হচ্ছে হিমাটোপ্রোটিন কিলক। তাহলে অ্যাকচুয়ালি কী হয়, তাহলে আমরা এটা নিয়ে যে আলোচনা করবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাকচুয়ালি তার দেহের ভিতরে কী থাকে, অর্থাৎ যেগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলোই থাকে, কিন্তু তার প্রকৃতিটা কীরকম বা দেখতে কেমন হয়। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে গোলাকৃতির ভাইরাস, তার একটা নিউক্লিয়েড থাকবে দেহের বাইরে, এবং এই নিউক্লিয়েডটা আবার কী প্রকৃতি সেটা বলে দিই, 8টা নেগেটিভ স্ট্র্যান্ড থাকে আরএনএ। এই
এটা আরএনএ যুক্ত ভাইরাস অবশ্যই, এবং এই ভাইরাসটা প্রাণী ভাইরাস এবং আরএনএ যুক্ত ভাইরাস, এটা অবশ্যই মাথায় রাখবে। আর এদের মধ্যে থাকবে 8টা নেগেটিভ স্ট্র্যান্ড থাকবে, মানে 8টা খণ্ড নিয়ে গঠিত। এটাই হচ্ছে নিউক্লিয়েডের প্রকৃতি, এবং সেটাকে নিয়ে আরও ডিসকাস তোমাদের নোটেতে দেওয়া আছে, দেখবে আরও মেটেরিয়ালস দেওয়া আছে, সেগুলো চেষ্টা করবে ফলো আপ করার। আর আগে কিন্তু এগুলো 5 নম্বর একটা বড় কোশ্চেন পড়তো, এখন কিন্তু টেন্ডেন্সি কমে গেছে তোমাদের। শুধু হয়তো বলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠন বর্ণনা করো, শর্টে জানতে চাই যে 3 নম্বর, তাহলে কিন্তু ছোট করে দিতে হবে। এবার যাদের হাতে স্পিড বেশি আছে আমি বলবো তারা মেটেরিয়ালস যত বেশি দিতে পারবে সেটাই বেটার। এরপরে থাকবে ক্যাপসিড। তা ক্যাপসিডের নর্মাল যে গঠন বৈশিষ্ট্য হয় সেই ক্যাপসিডের গঠন প্রকৃতি একই থাকে। এরপরে থাকে আমাদের এনভেলাপ। এই এনভেলাপের বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কিলক। এই কিলকের উপর ভিত্তি করে কিন্তু ভাইরাসকে প্রচুর ভাগে ভাগ করা যায়। তা যাই হোক, এখানে যে কিলকগুলো থাকে সেই কিলকটা নিয়ে আমি একটু আলোচনা করবো তোমাদের, কারণ এটা তোমাদের নতুন বিষয়, বাকিগুলো তোমাদের পুরোনো জিনিস জানতে পারবে সবই। তা এখানে যেটা কিলক থাকে এইচ কিলক আর এন কিলক। এইচ পুরো নামটা হচ্ছে হিমাটোগ্লুটিনিন, অর্থাৎ এরা অ্যাকচুয়ালি কী হয় না, রক্তে যখন আমাদের প্রবেশ করে অ্যাকচুয়ালি কোথায় আক্রমণ করে আমাদের শ্বাসনালীতে। তা করোনা ভাইরাসও কিন্তু ওয়ান টাইপস অফ শ্বাসনালীতেই আক্রমণ করে, ঠিক আছে। তো এগুলো শ্বাসনালীতে প্রবেশ করার পর অ্যালভিওলাইতে চলে যায়, অ্যালভিওলাইতে বা শ্বাসনালীতে যাওয়ার পরেতে কী করে না, এই কিলকগুলো থেকে যে প্রোটিনগুলো আসে, অর্থাৎ যে গঠনগুলো থাকে, এরা কী করে অ্যালভিওলাইকে ছেদ করে ভিতরে প্রবেশ করে যায় রক্তবাহী, এবং সেখান থেকে কোষকে অ্যাটাক করে বা অ্যালভিওলাইতে অ্যাটাক করে। তা সেখান থেকে এই এইচ কিলকগুলো কী করে না, এখান এইচ কিলকগুলোর কাজ হচ্ছে রক্তকে তঞ্চিত করে দেওয়া, হিমাটোগ্লুটিন। অর্থাৎ এক কথায় রক্ত তঞ্চিত করে বলে এদের কিলকগুলোর নাম হচ্ছে হিমাটোগ্লুটিন। আর এন কিলক কথাটা হচ্ছে নিউরামিনিডেজ, এটা একটা উৎসেচক। এই নিউরামিনিডেজ দ্বারা কী করে, এরা ক্রিস্টাল প্রোটিন তৈরি করে ফেলে, ঠিক আছে, সেই জায়গাটাকে শক্ত করে দেয়, ফলে শ্বাসনালী থেকে শ্বাস নিতে অসুবিধা হয়, সেখানটা শক্ত হয়ে যায়, ফলে শ্বাসনালী কাজ করে না, যে কারণে ক্ষতি করে অনেকটা। তা যাই হোক, এই এইচ কিলক আর এন কিলক এদের আবার টাইপস হয়। এই টাইপসটাকে বলা হচ্ছে এইচ, যেমন বিভিন্ন টাইপসের হতে পারে, যেমন কী কী হয়, এইচ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তা এইভাবে প্রায় 17 প্রকারের এইচ, ঠিক আছে, সন্ধান পাওয়া গেছে। ঠিক একই রকমভাবে N1, 2, তাহলে এরকমভাবে প্রায় 15 থেকে 17 প্রকারের এনেরও সন্ধান পাওয়া গেছে। এবার হচ্ছে কি কোন ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এই এইচ কোন প্রকারের আছে আর এন কোন প্রকারের আছে তার ভিত্তিতে এদের স্ট্রেনের নামকরণ করা হয়। যেমন তোমাদের রিসেন্টলি একটা ভাইরাস আবিষ্কার হয়েছিল যেটা সবথেকে ক্ষতি করেছিল, বার্ড ফ্লু, যেমন তাদের টাইপস ছিল H1N1। এই নামকরণের কারণটা কি না, হেমাটোগ্লুটিনিন 1 টাইপস আর নিউরামিনারেজ 1 টাইপস কিলক নিয়ে গঠিত। তো এটা হচ্ছে বার্ড ফ্লু, এটা আমাদের আক্রমণ করছিল। রিসেন্টলি সোয়াইন ফ্লু, যেটা হচ্ছে শুকরের দেহ থেকে আমাদের শরীরে আসে, তাদেরও টাইপস আলাদা হয়। রিসেন্টলি চীনে আরেকটা ভাইরাস পাওয়া গেছে যেটা হচ্ছে H9N17, ঠিক আছে। তা এরা কিন্তু প্রতি মুহূর্তে নিজেদেরকে বদলাতে পারে, মানে এদের অ্যাকচুয়ালি মিউট্যান্ট হয়, অর্থাৎ মিউটেশন হয়, নিজেদের জিনোমিক বস্তুকে প্রতি মুহূর্তে চেঞ্জ করতে থাকে, যার জন্য কিলকেরও আকৃতিগত গঠন পরিবর্তন ঘটে, যে কারণে ভাইরাসকে কোনো ওষুধ দ্বারাই মারা যায় না। এটা হচ্ছে প্রধান একটা বৈশিষ্ট্য, কারণ এরা আমাদের জিন লেভেলে প্রবেশ করে যায়, সেই জন্য কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ কাজ করে না। আর নিশ্চয়ই যারা অ্যান্টিভাইরাল ওষুধ সেরকম আমাদের নেই, টিকা বা অন্যান্য গুরুত্বপূর্ণ এছাড়া। তা যাই হোক, আমি এদের নিউক্লিয়েডের কথা বললাম। আর এই যে N1 বা H1 যে কথাটা বললাম, অর্থাৎ এইচ কিলক এবং এন কিলক কোনটা থাকবে তার ভিত্তিতে যে ভাইরাসদেরকে পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা কি বলা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ডিপ্ট। অর্থাৎ এইচ কোন প্রকারে আছে, এটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট, আর এন কোন প্রকার আছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেনিক ডিপ্ট। তো যাই হোক, তোমাদের নোটে এটা ডিটেলস দেওয়া আছে, খেয়াল করবে। আর ক্যাপসিড এনভেলপ কীরকম থাকে সেটা তো বললামই, ঠিক আছে, নিউরামিনারেজ কিলক ইত্যাদি নিয়ে গঠিত হয়। আর এই 4টে বৈশিষ্ট্য আর উৎসেচক এদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার লাইসোজাইম উৎসেচক বা উৎসেচকের কথাও দেখবে দেওয়া আছে ছোট করে। তা অ্যাকচুয়ালি কিন্তু ভাইরাসের যে গঠন, এই টোটাল এই 5টার উপর বেস করেই কিন্তু তোমাদের ভাইরাসের গঠনকে কিন্তু রেডি করতে হবে। তা যাই হোক, আমি তোমাদেরকে বলবো নিশ্চয়ই প্রত্যেকের লেখা হয়ে গেছে ওগুলো, বা যদি লেখা নাও হয়, আমি যে ক্লাসটা নিলাম আজকে তোমাদের, তা এর ওপর ভিত্তি করেই কিন্তু তোমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠনটা প্রত্যেকে রেডি করে ফেলবে। যদি কোনো প্রবলেম হয় রেডি করতে যেয়ে, বা কোনো জায়গাটা যদি ডাউটফুল লাগে, পাশে নোট করে রাখবে বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে, পরে আমার কাছ থেকে জেনে নেবে। তা যাই হোক, আমি এখান পর্যন্ত একটা কমনলি করলাম, কারণ এর থেকে ডিটেলস যেতে গেলে আরও অনেক একটা বেশি আগাতে পারবো না আমরা। আর যাই হোক, এরপরে আমাদের ফাজ ভাইরাস, তারপর হচ্ছে টিএমবি ভাইরাস এবং ভাইরাসের দুটো যে জনন পদ্ধতি, আর একটা ক্লাস নিলেই ভাইরাসও শেষ হয়ে যাবে।
তা আমি পরের দিনের ক্লাসে তোমাদের এটাকে রেডি করিয়ে দেবো। তা যাই হোক, তোমরা এখন পর্যন্ত এটা রেডি করো, এটা কমনলি পড়বে, কিন্তু প্রত্যেকে বলে দিই টেক্সট বই ভালো করে, সাতটা বাদেও যদি অন্য কোনো বই থাকে সেটাকেও ফলো আপ করবে, ঠিক আছে? তা ভালো করে বোঝার চেষ্টা করবে, যেগুলো ডাউট লাগবে, ঠিক আছে? সবাইকে একসাথে মেসেজ, মানে আমাকে আলাদা পার্সোনাল মেসেজ করে রাখবে, গ্রুপে করবে না, তাহলে আমি সেগুলো ডিসকাশন করে দিতে পারবো, বা কোথায় আছে আমি সেগুলো বলে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এখান পর্যন্ত তোমাদের থাকছে এখান পর্যন্ত, আর নেক্সট ক্লাস বাকি দুটো রেডি করে দেবো তোমাদের, ওকে?